নমস্কার। 2026 সালের এটি হলো আমাদের প্রথম আলোচনা মা শ্রী অরবিন্দের যোগ অভ্যেস তার উপরে। আমি যেমন আগের বারে বলেছিলাম আপনাদের ডিসেম্বর মাসের টকেতে যে নৈহাটির শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্র থেকে নিতা আমাকে একটা অনেক দিন ধরে অনুরোধ করে আসছিল যে আমি একটু ভৌতিক বস্তুগুলির রক্ষণাবেক্ষণের সম্বন্ধে কিছু বলি, কেয়ার অফ মেটেরিয়াল থিংস, তার সম্বন্ধে মা কি বলেছেন এই বিষয়টা নিয়ে কিছু বলি। আফটারঅল আমরা সকলেই ভৌতিক জীবনযাপনকারী মানুষ, এই পৃথিবীতে একটি ভৌতিক শারীরিক জীবনযাপন করি এবং এই স্তর থেকেই অস্তিত্বের অন্যান্য স্তরের দিকে আমরা এগোই। আমি তাকে বারবার বলেছিলাম যে এমন কিছু তো নয়, মা তো বলেছেন যে এ বিষয়ে খুব স্পষ্টভাবেই বলে গেছেন যে আমাদের ভৌতিক বস্তুগুলির যত্ন নেওয়া উচিত। যেসব বস্তু আমরা ব্যবহার করি, যেগুলো আমরা দেখি বা যে বস্তুগুলির আমাদের প্রয়োজন হয়, প্রতিটি বস্তুর মধ্যেই একটি বিশেষ ধরনের চেতনা বিদ্যমান আছে মা বলেছেন, এবং সেই কারণেই সেগুলো সতর্কতার সঙ্গে ব্যবহার করা উচিত। কেবল মানুষ, পশু পক্ষী, উদ্ভিদই একমাত্র চেতনা সম্পন্ন নয়, বরঞ্চ যেসব জড় বস্তুগুলো আছে আমরা ব্যবহার করি, টেবিল, চেয়ার, টিভি, আলমারি, ফুলদানি, সব কিছুই, প্রতিটি বস্তু আর কি যে কোনো ব্যতিক্রম ছাড়াই চেতনায় পরিপূর্ণ। এই কারণেই আমি বলছিলাম মা যা বলেছেন সেটাই যথেষ্ট এবং সেই অনুযায়ী আমাদের সকলেরই সচেতন থাকা উচিত। কিন্তু নিতা ক্রমাগত বেশ 3-4 বার আমাকে তুমি অন্যদের অনুরোধ তো পালন করো, পড়াশোনা করে আমাদেরকে বলো, এই সম্বন্ধে তোমাকে ধ্যান সম্বন্ধে বলতে বলেছেন, কি রাগ কেমন করে সম্বরণ করা যায়, লোভ কিরম করে। তা আমি বলছি আমারটা কেন বলো না? কেন, সত্যি করে বলছি আমার নিজেরই তেমন অতটা ইন্টারেস্ট ছিল না, ইন দ্য সেন্স যে আমরা সব কিছুই তো কেয়ার নিই, যে যা কিছু ব্যবহার করি এই বিষয়ে আর এমন কি বলার আছে। আর আমি এমন কিছু বিশেষভাবে পড়িও নি, পড়াশোনার মধ্যেও আমার মনে পড়ছে না যে আমি এমন কিছু স্পেশাল পড়েছি যেগুলো সম্বন্ধে আমি আলোচনা করতে পারি কিংবা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তারপরেতে আমি বললাম যে মেয়েটা এতবার করে আমাকে বলছে, এবারে আমি তাহলে 2-3 বছর হয়ে গেল আমি তো কিছু বলিনি, এবারে না হয় আমি কিছু বলি। তারপরে যখন আমি মায়ের কোয়েশ্চেনস অ্যান্ড আনসার্স একটু গভীরভাবে, কেননা যে কোনো কিছুর সম্বন্ধেই কথা বলতে হলে একটু পড়াশোনা করতে হয়, তো একটু গভীরভাবে যখন পড়তে শুরু করলাম তখন বুঝতে পারলাম যে নিতা ঠিকই বলেছিল। কারণ এই বিষয়ে শেখার মতো, যখন এখন আমি এবারে পড়াশোনাটা করলাম আর কি, অনেক কিছু আমাদের শেখার আছে অ্যাকচুয়ালি। জীবন অবশ্য সবকিছুই, যেমন আমি তো মা শ্রী অরবিন্দের থেকে সবকিছু বলি, সেই জন্য এটাও অ্যাবসলিউটলি ফিলসফির সঙ্গেই যুক্ত আর কি। তো কি জীবন কেবল ইচ্ছাশূন্য হওয়া, মনকে সতর্কতার সঙ্গে প্রশিক্ষিত করা বা নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া, এইগুলোর মধ্যেই খালি সীমাবদ্ধ নয়। নিঃসন্দেহ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের জীবনের একটা বড় এবং রীতিমতো গুরুতর অংশ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন আমি এই বিষয়টির গভীরে প্রবেশ করলাম তখন অনুভব করলাম যে এটি কেবল বাস্তবে প্রয়োগ করাই কঠিন নয়,
বোঝাটাও তত সোজা নয়, সহজ নয়, যতটা আমি আগে ভেবেছিলাম। যেটা ভেবে আমি এটাকে একটুখানি প্রত্যাখ্যান করে এসেছি, যে জিনিসপত্র তো ভালো করে রাখা উচিত, এই পর্যন্তই আর কি, তাদের মধ্যে একটা চেতনা রয়েছে। ভৌতিক বস্তুগুলোর যত্ন সম্পর্কে মা আসলে কি বলতে চাইছেন সেটা বোঝাই নিজের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই পড়াশোনা করার পরে বলছি আমি, এটা হয়তো ডিসেম্বর মাসে বলতুম না, জানুয়ারি মাসে এই বিষয়ে আলোচনা করব বলে পড়াশোনা করতে লাগলো। তখন বুঝলুম যে জিনিসটা সত্যি আমাদের জানা উচিত। বেশ অনেকগুলো জিনিস পড়লুম। আমি সোজা দিয়ে শুরু করব এবং অত্যন্ত কঠিন দিয়ে শেষ করব, যেটা সত্যি বোঝাও শক্ত। আমি যা যা প্রিপেয়ার করেছি, যা যা মায়ের থেকে জানতে পেরেছি, আমি এখানে নোট করে এনেছি, সে সম্বন্ধে বলবো। আর এবং আমার মনে হচ্ছে না যে এই একটা টকে আমি শেষ করতে পারবো, কারণ আমাদের খুব যত্ন সহকারে, খুব অ্যাটেন্টিভলি শুনতে হবে এগুলো। এবং আমার মতে তো নোট করে রাখাও ভালো, তার কারণ জিনিসগুলো ইম্পর্টেন্ট। সবচেয়ে মৌলিক কথা যেটা মা বলেছেন, যেটা উনি বলেন আর কি, এবং এখানে আমি সম্পূর্ণভাবে মায়ের কথাই বলছি, কারণ আমার, আপনারা জানেন, সমগ্র অধ্যয়ন প্রধানত মায়ের বইয়ের ওপরই ভিত্তি করে থাকে, শ্রী অরবিন্দের ওপর অতটা নয়, স্পেশালি ফর দিস থিংস। ফিলসফিটা হ্যাঁ শ্রী অরবিন্দের কাছে যেতেই হয়, তত্ত্ববোধটা। তবে ভৌতিক বস্তুগুলোর মধ্যেও মা বলছেন আর কি, দিব্যতার উপস্থিতি রয়েছে, অর্থাৎ যেসব বস্তু আমরা ব্যবহার করি সেগুলির প্রত্যেকটির মধ্যেই দিব্যচেতনা বিদ্যমান, আর এই কারণেই সেগুলির যত্নের সঙ্গে ব্যবহার করা আমাদের উচিত। এরপর কেউ মাকে প্রশ্ন করছেন যে আমি বারবার জিনিস হারিয়ে ফেলি মা, কেন এমন হয়? তখন মা উত্তর দিচ্ছেন যে কারণ তুমি জিনিসগুলিকে তোমার চেতনায় যথেষ্টভাবে ধারণ করো না। আমি সব মানে ইংরেজি থেকে বাংলায় বলছি, তোমার চেতনায় ধারণ করো না, এটা একেবারেই সত্যি। কারণ আমিও নিজে এখনো এই বয়সেও অনেক চেষ্টা চরিত্র করার পর কিছুটা সচেতন আমি হয়েছি, আমি জিনিসপত্র বেশি হারাতুম, কিন্তু যথেষ্ট সচেতন নই। সম্প্রতি আমাকে আমি একটুখানি আবার ভুগলুম একটু এই শীতের সময়, ভীষণ বিচ্ছিরি একটা জ্বর, সর্দি, কাশি, লাং ভর্তি হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। আমাকে একটা ইম্পর্ট্যান্ট ডাক্তার বাবু আমাকে একটা ইম্পর্ট্যান্ট ওষুধ নিতে বললেন, এবং আমি ওটা নিয়ে এমন করে বললে যে এটা খুব যত্ন করে রেখো, এই সময় খাবে না, আমি কোথায় রাখলাম ভুলে গেল। মানে ইমাজিন করুন, মানে আমাকে বলছেন যে আপনি খাবার পরেই শুরু করুন, এটা আপনার জন্য, আপনার বড্ড অবস্থায় ভালো না। আমাকে আবার করে কিনতে হলো সেই ওষুধটা, পরে পেলুম। ওটা কেন? যখন আমি ওটাকে মাথায় আছে, ইটস সামথিং ভেরি ইম্পর্টেন্ট, ইউ সি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। এটা হয়তো আপনাদেরও হয়, হয়তো আমাদের অনেকেরই হয়, যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এই ওষুধটা আমি ভালো করে রেখে দিই, আমাকে খেতে হবে এটা দিনে 2 বার, আর এটা খুব ইম্পর্টেন্ট, হেন তেন করে যখন আমি ওইটা রাখছি, যেখানে রাখছি, কোথায় রাখছি, যদিও আমার অন্য ওষুধগুলোর সঙ্গে রাখতুম তাহলে কত ভালো হতো। কিন্তু আমার একটা অদ্ভুত জিনিস আছে, যেটা ইম্পর্টেন্ট সেটাকে আমি এবার আলাদা করে রাখি, এমন যত্ন সযত্ন সঙ্গে রাখি যে আমি ভুলেই যাই। তার কারণ সেটা রাখার সময় আমি সম্পূর্ণরূপে আমার চেতনাকে ব্যবহার করছি না।
মনে মনে জানি এটা ইম্পর্টেন্ট, এই ওই বাজার যাওয়া হলো, কেনা হলো, ওষুধটা একটু দামিও, হ্যান তেন, এলুমই না আমি। তারপরে সেজন্য মা বলেন সেটা রাখার সময় তুমি সচেতন ছিলে না। এটা সম্পূর্ণ সত্য। আমি আমার অনেক এক্সাম্পল দিতে পারি একবারে, যে ওটা আমি বেশ সচেতনভাবে নিলুম টিলুম সব কিছু করলাম, কিন্তু রাখার সময় কোথায় রাখছি সেটা একটু মাথায় যে ভালো করে রাখবো সেটা আমার আর হলো না। আমরা যখন সচেতন থাকি তখনই কেবল বস্তুগুলি আমাদের কাছে মা বলেন জীবন্ত থাকে, অন্যথা সেগুলি আমাদের স্মৃতি থেকে লোপ পায়, আমরা ভুলে যাই। সেজন্য উনি বলেন যেসব বস্তু আপনার প্রয়োজন, যেগুলির জন্য আপনি আবেদন করেন, মানে আপনি চান আর কি, ডিজায়ার করেন, সেগুলিকে ব্যবহার করাই সর্বদা ভালো। সেগুলিকে অবহেলায় ফেলে রাখা বা অকারণে নষ্ট করা নয়। এগুলো কোশ্চেন্স অ্যান্ড আনসার্স খণ্ড 14 পৃষ্ঠা 345 থেকে নেওয়া। আমি সবগুলো বলবো না, কেননা আমি অন্তত 8টা বই থেকে কোশ্চেন আনসার্স পড়েছি। আমি সব নম্বরগুলো বলবো না, দরকার নেই, তবে আমি বলছি আর কি। এর পরবর্তী অংশ থেকে নেওয়া, উনি মা বলছেন যে আমরা যে ভৌতিক বস্তুগুলি ব্যবহার করি সেগুলির যত্ন না নেওয়াটা হচ্ছে অচেতনতা এবং অজ্ঞতার স্পষ্ট লক্ষণ। অচেতনতা মানে আনকনসিয়াসনেস, আর অজ্ঞতা মানে ইগনোরেন্স। এটি মানুষের বিরুদ্ধে একটা অত্যন্ত গুরুতর, আমাদের সকলকার বিরুদ্ধে একটা অত্যন্ত গুরুতর অভিযোগ মার। যদি আমরা আমাদের ঘরের প্রতিটি জিনিসের যত্ন না নিই, যদি কোনো বস্তুর আমাদের প্রয়োজন না থাকে, তবে সেটি রেখে দেওয়া আমাদের উচিত নয়, বরং কাউকে দিয়ে দেওয়া উচিত, অথবা আদৌ কেনাই উচিত ছিল না। তিনি আরো বলেন, আপনি যদি কোনো ভৌতিক বস্তুর যত্ন না নেন, তবে সেটি ব্যবহার করার আপনার কোনো অধিকার নেই। এগুলো আমি না বেশিরভাগ ফিলসফি পড়ি। আমি অনেক জিনিস আছে যেগুলো আমার, আমি যেমন এগুলো একবারে নতুন পড়ছি মানে অত যত্ন করে কখনো আমি নোট ফোট করিনি, কিন্তু এখন যখন পড়ছি জীবনের শেষে, নিতা ভাগ্যিস বললি রে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা যে কত ইম্পর্ট্যান্ট, কেননা এখন আমি আমার বাড়িটা ডাউন সাইজ করছি। ডাউন সাইজ করা মানে হয়ে ওঠে না এত কিছু, বাগানটা অনেকটা কমিয়ে দিয়েছি, আরও কমিয়ে দেবো, হয়ে ওঠে না দেখাশোনা করা, সে ঠিক সময় সার দেওয়া, ঠিক সময় কাটিং করা, এই করা ওই করা, দিয়ে দেবো অন্যদেরকে, দিয়েওছি অনেক, আর বাকি পাঠিয়ে দেবো। এমনি করে অনেক জিনিসপত্র কাটছাট হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো মা বলেন তুমি প্রথমেই এত জোগাড় করলে কেন? তোমার যেটা কাজে আসছে না সেটা তুমি জোগাড় করলে কেন? আচ্ছা, আপনাদের একটা কথা বলছি, আমি জাপানে গেছি। মা জাপানিদের কয়েকটা অভ্যেস খুব পছন্দ করেন, অ্যাপ্রিসিয়েট করতেন। ওদের বাড়িতে না কিছু থাকে না গো, একেবারে মেঝে, আর তাতে মাদুর পাতা থাকে, সম্পূর্ণরূপে মাদুর, পুরো ওয়াল টু ওয়াল মাদুর, আর আলমারি টালমারি চৌকো ওদের থাকে, বড় 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 কাচের থাকে, উপর থেকে নিচে পর্যন্ত দরজা, তাতেও চৌকো রেক্ট্যাঙ্গেলের মতো এমনি থাকে। আর রাত্রিরে বিছানা করে গুটিয়ে আবার আলমারির মধ্যে রেখে দেয়, আবার রাত্রিরে পাতে, আবার আলমারির মধ্যে রেখে দেয়।
বেশিরভাগ বাড়ির কথা বলছি, বেশিরভাগ। এমনিও বাড়ি আছে যেখানে চেয়ার টেবিল ইত্যাদি আছে, একটা টেবিল থাকে, মাটিতে বসে ওরা, নিচু টেবিল থাকে, খাওয়া দাওয়া ওদের মাটিতে বসেই হয়। আর খুব কম বাড়ি আছে যাতে চৌকি থাকে। চেয়ার তো দেখিনি, প্রায় দেখিনি, খুব কম বাড়িতে দেখেছি আর কি। আর আর এত পরিষ্কার, অথচ কোনো, আর ওদের স্পেসের কনসেপ্টটা এত বেশি ডিফারেন্ট থাকে আমাদের চেয়ে, যে ওরা স্পেসকে খুব রেসপেক্টফুলি ব্যবহার করে। একটা পেন্টিং একটা দেয়ালের একটা দিকে রয়েছে, পুরো ঘরে আর কিছু নেই, কিচ্ছু নেই, আসবাব নেই, আসবাবপত্র নেই, চেয়ার নেই, টেবিল নেই। খুব অন্যরকমের ওদের স্পেসের কনসেপ্ট, অন্যরকম ওদের আর্টিস্টিক সেন্স অন্যরকম। আর আমাদের আমাদের বাড়িতে ভর্তি জিনিস, আলমারির মধ্যে আমরা জিনিস সাজিয়ে রেখেছি। সেই কবে সিঙ্গাপুর পড়াতুম, ওখানে পড়াতুম, এখানে পড়াতুম, ওই দেশ থেকে জাপানে গেছিলাম, জাপান থেকেও ছোট ছোট জিনিসপত্র রাখা রয়েছে কাঁচের আলমারিতে। মা বলতে চান যে তুমি এই যে এইসব বস্তুগুলো যে রেখেছো, এমনি বলছেন না যে এস্থেটিক সেন্সের কোনো আছে, সেটা হওয়া উচিত না, সে কথা বলছেন না, কিন্তু আমরা অত্যধিক জিনিসপত্র রাখি, এটা আমাদের স্বভাব। আমার স্বামী বহু জায়গা ঘুরেছেন, বহু দেশ ঘুরেছেন, এর জন্যেই, টক দেওয়ার জন্যেই আমাকে বলতো যে বিদেশের লোকেরা দে আর ভেরি কেয়ারফুল অ্যাবাউট মেটেরিয়াল থিংস। ইউজুয়ালি যাদের, ওদের যা দরকার তারাই রাখে, আমরা এত বেশি জিনিস রাখি আর তার কেয়ার নিই না, তো সেই জন্যেই আর কি। মা বলছেন যত্ন যদি না নাও তাহলে সেটি ব্যবহার করারও কোনো অধিকার তোমার নেই। কি হয়, বেশি জিনিস থাকলে আমাদের যত্ন হয়ে ওঠে না, তাকে পৌঁছা, তাকে ঠিক করে দেখা, সেটা কিরম ফিল করছে, বিকজ উই আর নট টেকিং মাচ কেয়ার। 10টা ফুলদানি রাখা হয়েছে অথচ আমরা ইউজ করছি না সবগুলো, ইত্যাদি। সেই জন্য বলছি, এই বাক্যগুলি ছোট মনে হতে পারে, কিন্তু এগুলি অত্যন্ত গভীর এবং গুরুতর। কারণ আমরা আমাদের ঘরে বহু জিনিস জমিয়ে রাখি এবং পরে সেগুলোর কথা ভুলেও পর্যন্ত যাই, ভুলেই যাই যে আমার কাছে এই জিনিসটা আছে, ওরে, তারপরে খুঁজতে খুঁজতে, আমি সেদিন আলমারি পরিষ্কার করছিলাম, খুঁজতে খুঁজতে বেশ কয়েকটা জিনিস পেলাম যার সময়, যেগুলোর ব্যাপারে আমি ভুলেই গেছিলাম যে আমার কাছে আছে, পরে আমি দিয়ে দিলাম। তবে এটা উচিত না, এটা অনুচিত, দিস ইজ নট রাইট। তো কোথায় রাখা আছে, কি অবস্থায় আছে, সেটাও আমরা জানি না। আর তারপরে উনি বলেন যে এই বস্তুগুলির যত্ন আমাদের নেওয়া উচিত আসক্তির কারণে নয়, যে আই এম অ্যাট্রাক্টেড টু ইট, আমি এটা পছন্দ করি, বরঞ্চ এই কারণে যে সেগুলি কোনো না কোনোভাবে একটা দিব্য চেতনার প্রকাশ করছে। কখনো কখনো আমরা সকলেই কোনো কোনো বস্তুর প্রতি আকর্ষণ অনুভব করি, এর উদাহরণ আমি পরে দেবো। কিন্তু মা বলেন এই আকর্ষণ আসক্তির কারণে হওয়া উচিত নয়, কিংবা এই কারণে নয় যে বস্তুটি কোনোভাবে আপনার সেবা করছে, আপনাকে সার্ভিস দিচ্ছে বলে। সেটি রান্নাঘরের ছুরি হতে পারে, কড়াই হতে পারে, খাওয়ার সময় ব্যবহৃত চেয়ার হতে পারে, বসার ঘর বা ড্রয়িং রুমের সোফা হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, টিভি হতে পারে, আপনাকে বিনোদন এবং সারা পৃথিবীর খবরাখবরও দিচ্ছে, যেটা এই কারণের জন্য নয়, বরঞ্চ এই কারণে যে নির্দিষ্ট বস্তুটি হলো দিব্য চেতনার একটা প্রকাশ। মা বলছেন আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যে বস্তুটি ব্যবহার করছেন বা যেটা কোনোভাবে, কোনো রকমভাবে আপনাকে সেবা করছে, সেটা দিব্য চেতনায় পরিপূর্ণ। অনেক কিছু আমি পড়ছি না, কেননা কিছু কিছু জিনিস আমরা বুঝতেও পারি না, যেগুলো আমাদের বোধের বাইরে থাকে। কেননা
এতটুকুই আমি বুঝি যে যে টেবিলটার উপর বসে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, সাদা রং, এতে এখানটা একটু কালো হয়ে গেছে, ওটাকে আমি একটুখানি ঘষে পরিষ্কার করে নিই এবং এটাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এই পর্যন্ত। কিন্তু তারপরে মা চেতনার সম্বন্ধে যে ডিটেলে বলছেন ওগুলো আমাদের একটু বোঝা অসুবিধে, সেজন্য প্রথম টকে আমি যতটা সিম্পল নিজে বুঝতে পেরেছি সেটাই আমি শেয়ার করছি। তবে শেষের দিকটা একটুখানি শক্ত আছে যদি, তার কারণ হচ্ছে মা আমাদের জন্য মাঝে মাঝে বেশ কঠিন হয়ে ওঠেন ওই ব্যাপারে যে আমরা সেই চেতনার স্তরে পৌঁছতে পারি না, আমরা আমাদের নিজেদের বোঝবার সীমাটা ন্যারো, তো সেই জন্যে। তো আমি এই খণ্ডেরই 347 পাতা থেকে একটা খুব ছোট অংশ আর কি বলছি। মা বলছেন, ভালো ভৌতিক কাজ, এখানে কাজ বলতে উনি আমাদের নিজেদের দৈনন্দিন কাজের কথা বলছেন, বস্তু নয় কেবল, যে কাজ আমাদের সাধারণ ক্ষমতার অতিরিক্ত নয়, সেই কাজগুলো আমাদের শারীরিক ও নৈতিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। শারীরিক স্বাস্থ্য ও ভারসাম্য বজায় রাখা, এটা হলো একটা ভেতরের ব্যাপার, অর্থাৎ অন্তরের, আমাদের ভেতরের আর কি প্রসন্নতা এবং সামঞ্জস্যের উপর নির্ভর করে। কেউ যদি উদ্বিগ্ন হলো, দুঃখিত হলো, বিষণ্ণ হলো, কিংবা আনন্দিত হলো, প্রফুল্লিত হলো, কিংবা উচ্ছ্বসিত হলো, এই আভ্যন্তরীণ অবস্থা গুলোই আমাদের ভারসাম্যটা বজায় রাখে। আমরা ভেতর থেকে কিরকম দুঃখী আছি, কিংবা সুখী আছি, কি উদ্বিগ্ন আছি, চিন্তামগ্ন আছি, এটাই আমাদের জীবনের ভারসাম্যটা করে। অতএব বাহ্যিক শারীরিক স্বাস্থ্য নয়, এখন ভেতরের ভারসাম্য সুন্দরভাবে ও সামঞ্জস্যপূর্ণভাবে রক্ষা করা যায় যদি আমরা আমাদের স্বাভাবিক সামর্থ্যের মধ্যে থেকে ভৌতিক বা শারীরিক কাজ করি। ঠিক আছে, এখন প্রথমেই ভৌতিক বস্তুগুলোর সম্বন্ধে মা বলেছেন, তারপরে উনি বলছেন এটাও জড়িত তার সঙ্গে, কাজও আমাদের ভৌতিক কাজ, আমরা যেটা ফিজিক্যাল করছি, ফিজিক্যাল অবজেক্টস খালি না, ফিজিক্যাল। আমাদের মধ্যে অনেকেই এতটাই অলস যে শারীরিক আমরা কাজ বেশি করতে চাই না। এই কথা শারীরিক ব্যায়ামের ক্ষেত্রেও আছে, কারণ মা যেটা বলছেন, কারণ আমি নিজেই একটা মস্ত বড় অপরাধী। আপনারা আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিতে পারবেন, দীপশিখা দিয়ে এই বিষয়ে বলবেন, আপনি এই কাজটা করতে পারবেন, আপনি এই খাতাগুলো চেক করে দেবেন, আপনি এই পেন্টিংটা করে দেবেন, একটা এক্সিবিশন হচ্ছে, সব কিছু করতে পারি। আপনি কয়েকটা গান শিখিয়ে দেবেন, করতে পারি। আপনি কয়েকটা ব্যায়াম শিখবেন, ওরে ব্যায়াম শিখতে হবে। সেজন্য আমি এই ব্যাপারে বড়ই অপরাধী, কারণ আমি বড় এড়িয়ে চলি। সেটাও একটা ফিজিক্যাল ভৌতিক জিনিস। ঠিক আছে, যতই আমি কাজ করি, কাজকর্ম আমাকে আমার ডাক্তারও বলে যে আপনি আপনার বয়স অনুযায়ী বেশি করেন, দ্যাট হ্যাজ নাথিং টু ডু, অ্যাবসলিউটলি। যতই কিছু হোক, এটা তামস কিংবা তামসিকতা, অজ্ঞতা, একটা বিরোধ, একটা রেজিস্ট্যান্স আমাদের শরীর এবং মনের অচেতনতার দিক থেকে। আর মন এটিকে এই বলে যুক্তিযুক্ত করে যে আমি তো বেমার নই, আমি তো ঠিকই আছি, না না কি হয়েছে যদি আমি বাড়িতেই বসে আছি কিংবা বেশি কিছু কাজ করছি না। মাঝে মাঝে তো আমি সিঁড়িও ভাঙছি, হাঁটা চলাও করছি, বাড়ির কাজ করছি, রান্না বান্না করছি ইত্যাদি, কিন্তু আসলে তা নয়। মা বলছেন যে এটা, এখন আমি শারীরিক ভারসাম্যের কথা বলছি,
শারীরিক ব্যায়ামেও সচেতনভাবে, ওটা ব্যায়ামটাও সচেতনভাবে করতে হয় শরীরের বিকাশ, যত্ন, সুরক্ষা এবং সুস্থতার জন্য। আমরা এটা বলতে পারি না যে, যেমনটি আমি সারা জীবন নিজেকে বলে এসেছি যে না করলেও চলে, এটা ঠিক নয়। আমি নিজের এই জন্য উদাহরণগুলো দিই, কেননা সেটা সবচেয়ে অনেস্ট অ্যাকচুয়ালি। আজকাল যেমন বলে না, মা একবার তখন পছন্দ করতেন না, মায়ের সময় এটা ছিল না। আমার বন্ধুরা বলে, আমরা সকলেই 80 পেরিয়ে গেছি, নয়তো 80, নয়তো এই 78, 79। এখন তো মোবাইলে করলে সব জিনিসপত্র বাড়িতে চলে আসে, তাহলে আর বাইরে গিয়ে কেন এ করা উচিত? তো আস্তে আস্তে কয়েকজনের তো এমন অবস্থা, তারা আর বাইরে বেরোতেই পারে না। অন্তত আমি সব কিছু বাইরে গিয়ে করি অ্যাকচুয়ালি। তবে আমাদের মধ্যে সত্যি কয়েকটা অন্ধকার দিক এমন থাকে যে আমাদের একটু সচেতন হওয়া সত্যি উচিত। তো মা বলছেন যে আমি একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন যদি না করতে পারি, তাহলে উনি বলেন যে তোমার কি নিজের শরীর দিয়ে কাজ করার কোনো ইচ্ছে নেই? কারণ এটি শরীরের কল্যাণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটা আর কি উনি 1945 30 জানুয়ারি একটা প্রশ্নের উত্তর দিতে দিতে বলছেন যে এটাকে আমরা উপেক্ষা করতে পারি না। আমরা যেহেতু শারীরিক সত্তা, তাই আমাদের শারীরিক ব্যায়াম, শারীরিক গতি, শারীরিক যত্ন, সঠিক খাদ্য, সঠিক ঘুম, এসবেরই সংস্পর্শে থাকতে হয়। এটাও ভৌতিক দিকের একটা অংশ। উনি অ্যাকচুয়ালি, আমি এই জন্য এগুলো পড়ছি যে উনি বলছেন যে আমরা আমাদের আশেপাশের বস্তুগুলির ওপর নজর তখনই আমরা রাখতে পারবো যখন আমরা নিজেরা প্রপার স্টেবল হব। তাদের চেতনা আমরা তখনই বুঝতে পারবো যখন আমাদের চেতনাটা ঠিক লেভেলে থাকবে। এখন আমাদের চেতনাটা যদি ডিজায়ার বেসড হয়, যে আমি এখনো এইটা চাই, সেটা চাই, এটা খেতে চাই, হেন তেন, ফুল অফ ডিজায়ার্স থাকি, তাহলে আমরা কোনোদিনও আমাদের আশেপাশে যে জিনিসগুলো রয়েছে তার সঙ্গে একটা প্রপার চেতনাময় কনসিয়াস রিলেশনশিপ করতে পারবো না। তো নিজেকে কিরম করে, নিজের ব্যালেন্সটা কিরম করে ঠিকঠাক রাখতে হয় সেই সম্বন্ধে মা এখন বলছেন। তাহলেই আমরা বাইরের জিনিসগুলোকে বুঝতে পারব। এই বিষয়ে আর কি উনি বলছেন। একজন জিজ্ঞেস করছে, মা, which are the things that are absolutely indispensable? কি কি জিনিস আছে যেগুলো আমাদের করাই উচিত, আমাদের মনে রাখাই উচিত, কিংবা জিনিসপত্রের ব্যাপার যে তুমি বলছো সেই জিনিসগুলোই রাখা উচিত আর অন্য জিনিস রাখা উচিত নয়। যেমন আমাদের আশ্রমের, অরিজিনাল আশ্রমের ঘরে, এবং এখনো আমি কয়েকজনের বাড়িতে জানি, তাদের ওখানে আমি গেছি এই মিউজিক সম্পর্কে কিছু শেখাতে টেখাতে, দেখেছি তাদের বাড়িতে সত্যি একটা কুঁজো, একটা খাট, আর খাটের ওপরে একটা মাদুর, ছোট থেকে মাদুর। আমাদের এখানে স্পেশালি তৈরি করা হয় ওটা, কেননা খাটের ওপরে যেন খাটটা যেন অপরিষ্কার না হয়, বিছানা, বালিশ ইত্যাদি। একটা মাদুর, একটা ছোট টেবিল, একটা চেয়ার, একটা কুঁজো বলেছি, একটা টেবিল, একটাই চেয়ার, আর অলমোস্ট কিছু একটা আলমারি দেয় আশ্রম থেকে জামা কাপড় রাখবার জন্য। অলমোস্ট আর কিছুই না। মায়ের একটা ছবি, একটা ফুলদানি। তো এত বেশি সামান্য
আর উনি চাইতেন, তখনকার কালে তো আমাদের যোগ সাধনায় কেউ কারোর বাড়ি যেতে না, অ্যালাউডও ছিল না। আর উনি একবারে পছন্দ করতেন না কেউ কারোর বিছানায় বসুক, সেই জন্যে বসাও অ্যালাউড ছিল না, সেই একটা চেয়ারেই হতো আর কি, বসা হতো। এখনো এমনি ঘর আছে, অথচ আমাদের আমাদের কেন, আর অন্য আশ্রমের লোকেদেরও আমি বাড়িতে দেখেছি অনেক জিনিসপত্র থাকে, আমাদের তো আছেই আছে, কম করেও বেশি আছে। তো সেজন্য মা বলছেন যে কোন কি ইন্ডিসপেন্সেবল সেটা প্রতিটি দেশ ও প্রতিটি মহাদেশে এই বিষয়টি ভিন্ন ভিন্ন, কারণ সংস্কৃতি, লালন পালন, জলবায়ু, খাদ্যের অভ্যাস, ঐতিহ্য, জীবনযাত্রার ধরন সর্বত্র এক নয়। তাই সব জায়গায় কোন কোন জিনিস একেবারেই অপরিহার্য সেটা ঠিক বলা যায় না, আদার দ্যান টুথব্রাশ, টুথপেস্ট, সাবান, চিরুনি, কয়েকটা জিনিস ছাড়া আর কি। তো সেই জন্য উনি বলছেন যে উনি বলছেন যে আমি তাদের জন্যই বলছি যারা আধ্যাত্মিক জীবন বেছে নিয়েছেন, আসক্তিমুক্ত জীবন, ঈশ্বরের নিকটে থাকার জীবন, দিব্যের আরো কাছে যাওয়ার আকাঙ্ক্ষায় পূর্ণ জীবন, দিব্য চেতনার দিকে অগ্রসর হওয়ার জীবন, এমন মানুষের জন্য আমি বলছি, মা বলছেন, যা সত্যি প্রয়োজন সেটা অবশ্যই পাওয়া যাবে। দিস ইজ ইম্পর্টেন্ট টু নো। মা বলছেন যে যারা এখানে একমাত্র দিব্যের জন্য আছে, এখানে কিংবা বাইরে যে কোনো জায়গায়, তাদের যা যা প্রয়োজনীয়, যা দরকার সেটা তাদের কাছে আসবে, সে পাবে। আমাদের জীবন ধারণের জন্যে, আমাদের অগ্রগতির জন্যে, আমাদের বিকাশের জন্যে যা সত্যি দরকার, মা বলছেন সেটা আপনা আপনি আসবে। ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, নয় কি? আমি বসে আছি, আমার এটা দরকার, কখন আসবে? মা তুমি যখন দেবে আমি তখন নেব। মীরাবাইয়ের ভজনে আছে না, তুমি যা দেবে আমি সেটা খাবো, তুমি যেমন অবস্থায় রাখবে আমি তেমনি থাকবো, হে ঈশ্বর। কৃষ্ণকে, শ্রীকৃষ্ণকে বলছে। তো দ্যাট ইজ দ্য মূল সত্য অফ আওয়ার যোগ অলসো। মা বলছেন যে আপনার অগ্রগতির জন্য, বিকাশের জন্য যা সত্যি দরকার সেটা আপনি এসে যাবে। আমি অনেক সময় এই উত্তরগুলো পড়ার সময় একেবারে থেমে গেছি, বেশ কিছুক্ষণের জন্য নড়তে পারিনি। তারপরে উনি বলছেন যে যে কোনো বস্তুর জন্য কেবল তখনই চাইতে হবে আপনাকে যখন তার সত্যি 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 প্রয়োজন রয়েছে। এটা কিন্তু কোনো সাধারণ বা তুচ্ছ কথা নয়। আমাদের মনে রাখতে হবে যে আমাদের সকলের মধ্যেই নানা রকম প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় জিনিস নিজের কাছে রাখার আকাঙ্ক্ষা থাকে। এমনকি অন্যের কাছে যা আছে সেটিও নিজের কাছে রাখার ইচ্ছে জাগে অনেক সময়। হয়তো সেই বস্তুর আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো কাজে সেটা আসবেই না, তবু আমি সেটা চাই শুধু এই কারণে যে সেটি দেখতে ভারী সুন্দর। সেটা খালি ওর কাছে কেন আছে, আমিও আমার কাছে রাখবো। আমাদের প্রত্যেকেই, আপনি, আমি, যে কেউ, আমি কোনোদিনই এই কথা ভাবতে পারি না যে আমি আশ্রমে আছি 60 বছর, সেই জন্য আমি উন্নত চেতনার, কিংবা আমি কিছুই শিখতে খুব জীবন লেগে যায়। কিছুটা বলতে পারা যায় যে মায়ের অশেষ কৃপায় এটা একটা এমন জায়গা, এমন প্রোটেক্টেড জায়গা, এখানে নানা রকমের সংঘর্ষ যেগুলো আপনাদের আছে বাইরে, সেগুলো আমাদের হয়তো নেই, আর সত্যিকারই নেই।
এটা খুবই একটা মা এমন একটা জগৎ আমাদের জন্য তৈরি করে গেছেন, যেটা নিজেই বলেছেন, যেটা সাধনার জন্য খুবই উপযোগী। সেজন্য ওনার চেতনা যেহেতু আমাদের ঘিরে রেখেছে এখানে, সেজন্য আমরা খুবই লাকি ইন মেনি ওয়েজ। শিওরলি সেটা বলতেই হবে, মানতেই হবে একেবারে। কিন্তু আমাদের দিক থেকে যেটা যতটা করা উচিত, যতটা আমাদের প্রয়োজনীয় করা, যতটা আমাদের আস্পৃহা হওয়া উচিত, সেটা কি আছে? সেটা জাগে, সেটার মধ্যে আমরা কাজও করি, আমি সে কথা বলছি না, কিন্তু যতটা আমাদের এখানে থেকে, যেখানে মা আমাদের এত বেশি প্রোগ্রেস করার সুবিধে দিয়েছেন, সেটা আমরা নিতে পারিনি। বেশিরভাগ সকলেই নিতে পারেনি। যোগ সাধনা জিনিসটাই অতটা সোজা নয়। আমি যেমন নিজের বাড়ির দিকে আবার নিজের দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। সাকার যখন তৈরি হলো, তখন সাকার তৈরি হলো, সাকার একটা স্বপ্ন দেওয়া হয়েছিল, সেই স্বপ্নের অনুযায়ী এটা এক্স্যাক্টলি অ্যাজ ইট ওয়াজ সিন ইন দ্য ড্রিম, ইট ওয়াজ ডান, ইট ওয়াজ কনস্ট্রাক্টেড। তারপরে তো এখন জিনিসপত্র চাই, ঘরদোর রয়েছে, রয়েছে। নিরুদ্দা বললেন যারা 3 মাস এসে পড়বে, 4 মাস এসে পড়বে, একটা সেমিস্টার, তাদের খাওয়া দাওয়া তো আশ্রম দেবে না, গেস্ট হাউসে তো আশ্রম থাকতে দেবে না, ওরা তো 7 দিন 10 দিন 15 দিন দেয়, কয়েকটা ঘর করতে হবে। সে 8-10 বছর লাগলো, কয়েকটা ঘর করা হলো, যারা পড়তে আসবে তারা যেন থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। অনেক, তারপর ঘরগুলো করা হলো, ঘরগুলোতে জিনিসপত্র চাই, টাকা চাই। জায়গাটা তো হয়ে গেল, মা স্বপ্ন দিয়েছিলেন ডোনেশন, সম্পূর্ণ ডোনেশনের দ্বারা, সে একটা বিরাট কাহিনী। তখন আমি বললাম যে একটা দল এসেছিল, খাওয়া দাওয়া হবে, হবে হবে। তো তখন তারা বললো কিছু হবে না, আমরা টাকা দেবো, খাবার দাবার বাইরে থেকে করা যায়। আনবার ব্যবস্থা করা যায়। আমি ঠিক আছে দেখি। তখন আমি বাড়ি গিয়ে আমার কিচেনে, স্টোরে দেখলাম সব যা জিনিসপত্র আছে, দেখলাম আমি যদি অর্ধেক জিনিসও দিয়ে দিই, কিংবা অর্ধেকের বেশি জিনিসও দিয়ে দিই, তবুও আমাদের দুজনকার কোনো অসুবিধা নেই। তখন বয়স কম ছিল, যখন কেনা হয়েছিল শ্বশুরবাড়ি থেকে, ওগুলো অনেক লোকেরা আসতো আশ্রমে, আমার কাছে থাকতেন তারা, আমাকে বেশি রান্না বান্না করতে হতো, অনেক বেশি। সেজন্য বড় বড় অনেক কিছু হাঁড়িকুড়ি কেনা হয়েছিল, অনেক কিছু। আমাদের সবের দরকার নেই, এত বেশি তো এখন লোকজন আসেন না। তো আমি মনে করুন আপনারা যা জিনিসপত্র দিলাম তাতে বেশ 10 জনের রান্না বান্না হয়ে যায়, সমস্ত কিছু দিতে পারলাম। এত জিনিস, অজস্র জিনিস আমরা আমাদের কাছে রাখি। তারপরে তো আমি মনে করলাম যে আমি বন্ধুদের বলি, তো তাদেরকে বললুম, হ্যাঁ রে, এমনি তোদের যদি এক্সট্রা কিছু থাকে আমাদের দিয়ে দে, আমাদের তো টাকা পয়সা তো বাড়ি করতেই চলে গেল। আপনারা বিশ্বাস করতে পারবেন না, তাদের বড় বড় ডাইনিং টেবিল, ওই এত জিনিস এলো, জানলার পর্দা, ভালো ভালো চমৎকার, ভেরি বিউটিফুল থিংস, ওই। তারপরে কিছু জনেরা বললো যে বাইরে থেকে বন্ধু বান্ধব ছিল, তো তা আমি একজনের সঙ্গে আবার গল্প করছিলাম যে জানিস এমনি ব্যাপার, বললো আমরা তো জিনিসপত্র দিতে পারবো না। হাউ লং ইট হ্যাজ বিন? I've talked, I've forgotten. 40 minutes. Another 20 minutes, right? Yeah. Okay. All right. তখন ওরা আমাকে বললো যে আমরা তো দিতে পারবো না, আমরা তোকে টাকা পাঠাচ্ছি, তোরা এসি টেসিগুলো কিনে নে তাহলে।
তখন বেশ 3-4টে এসি কিনেছিলাম তাদের এতে হেল্পে। হ্যাঁ, তো সেই কথা বলছি যে নানা রকমের আমাদের কাছে এই যে, হ্যাঁ, তারপরে তো মা বলছেন আর কি, এটা প্রতিটি বাড়িরই গল্প, সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। তো সেই জন্য মা বলছেন যে দেখো, তোমরা কম জিনিস রাখো বাড়িতে, যেটা প্রয়োজনীয়। কিছু কিছু জিনিস তোমরা সাজানো গোছানোর জন্য রাখতে চাও, রাখো, নো প্রবলেম, কিন্তু তার সঙ্গে, তার চেতনার সঙ্গে নিজেকে সংযুক্ত রাখো। নাও দিস ইজ ইম্পর্ট্যান্ট। মা বলছেন যে যত বেশি, যেমন আমার এতগুলো জিনিস, এত বহু জিনিস বিয়ের সময় অনেক পাওয়া গেছিল, তারপরে কেনা হয়েছে ইত্যাদি, মানে একেবারে যাকে বলে বিচ্ছিরি ব্যাপার। তো আমি রেখে তো ছিলাম, একেবারে তাদের সঙ্গে আমার কোনো চেতনা কি, আমি ভুলেই গেছিলাম কি কি রেখেছি। যখন আমি স্টোর রুমের ওপর দিকটা খুললুম, খুলে যখন আমার এক ছেলেকে ওঠালাম, বললাম না বা তো জিনিসপত্র, আমি নিজেই অবাক, এত জিনিস। অথচ তখন মনে পড়ছে যে এটা কিনেছিল, বাড়িতে একবার 15 জন এসেছিল, 15 পিপল, সে এতজন, যে আমি তখন ভাবলাম যে বেটার আমি রাখি। আর ডাইনিং রুমে অত দূর গিয়ে ডাইনিং রুমে খাবে, একটু বয়স্করা বলতো বাড়িতে খাবার খাবো, তো এই এই আর কি। তো বহু বাড়িতে আমি যে কত জিনিস রান্নাঘরের জন্য অন্যদের বাড়ি থেকে পেয়েছি, শেষকালে আমি নিজেই কনভেন্ট আমার পেছনে আছে, আমি তাদেরকেও দিয়ে দিয়েছি। আমি বললাম যে আমার আর চাই না, বেশি চাই না, তো আমার জন্য এনাফ, তোমরা নিয়ে যাও, তোমাদের তো লাগে। তো ওরাও নিয়ে গেছিল। তো হোয়াট আই মিন টু সে ইজ দ্যাট, মা বলছেন যে তোমার অতগুলোই জিনিস রাখা উচিত যার সঙ্গে তোমার চেতনার সম্পর্ক থাকবে। তার যত্ন, জিনিসপত্রের যত্নের কথা, রক্ষণাবেক্ষণের কথা হচ্ছে, তো সেই জন্য এটা কিন্তু কত সত্যি কথা নয় কি, যে আলমারির মধ্যে কত জিনিস আছে আমি জানি না, যখন 6 মাস পরে, 4 মাস পরে, 5 মাস পরে আলমারিটা খুলি, আর খুলে ওটা একটুখানি গোছাই তো বাবা একটু, তখন দেখি। আর আমার এখনো মনে আছে, আমার একজন বয়স্ক বান্ধবী, বয়স্ক ছিলেন উনি, ধান পালকিওয়ালার ওদের ফ্যামিলির আর কি। উনি আমায় বলেছিলেন, আমার বাড়িতে এসেছিলেন, এসে উনি আমাকে বলেছিলেন, দীপশিখা, তোর বাড়িতে আমি দেখছি যে অনেক জিনিস তুই বাতিল করতে পারিস। তাহলে আমি বাতিল করবো, আমার মানে অভ্যেসই হয়ে গেছে যে এখানে এই জিনিসটা রাখা আছে তো রাখা আছে। তখন উনি আমায় বললেন আর কি, আমার জন্য বয়স বড়, তো যাই হোক, যেটা তুই দেখবি যে 4 মাস ইউজ করলি না, দরকার নেই, সেটা কাউকে দিয়ে দিবি, কেন সেটাকে পুঁছতে হচ্ছে, দেখতে হচ্ছে, পড়ে গেলে ভেঙে যাবে, এ করতে হচ্ছে, ও করতে হচ্ছে। আমার এখনো সেটা মনে আছে, যদিও এমন নয় যে আমি খুব বেশি ওনার কথা তেমন শুনেছিলাম, কিছু জিনিস দিয়েছিল, কিছু নয়। আই এম ভেরি ফন্ড অফ পটারি আইটেম আমার কাছে জাপান থেকে, এখান থেকে, ওখান থেকে, অস্ট্রেলিয়া থেকে অনেক আছে। সেগুলো আমি এত তার সঙ্গে অ্যাটাচড, আসক্তিপূর্ণ সম্পর্ক, যেটা মা বলেছে নেওয়া উচিত না, এস্থেটিক্সের জন্য আলাদা, আসক্তির মানে মা বলছেন যে এইটা, এই জন্য বলছি যে আমার ওই পিসগুলো যদি চুরি হয়ে যায়, কিংবা যদি কেউ নিতে চায়, আমি তাকে দিতে পারবো না। আই লাইক ইট, আই এম ফন্ড অফ ইট, কিন্তু আই এম অ্যাটাচ টু ইট। এই অ্যাটাচমেন্টটা মা বলেছেন যেন না থাকে। কালকে যদি সেটা চলে যায়, তাহলেও তুমি অতটাই আনন্দে থাকবে যে ওটা আর কারোর কাছে গেছে, তার অস্তিত্বটা আছে অন্য জায়গায়। দ্যাট পারসন ইজ হ্যাপি টু সি, সেই জায়গাটা সে আলোকিত করে রেখেছে, এটা ওটা একটা সুন্দর পিস ছিল, এইটা ভেবে তুমি আনন্দ পাও। এইটা আমার মধ্যে নেই, কারণ আমার এখনো আসক্তি আছে সেই পটারির জিনিসগুলোর ওপর, কাঁচের বিউটিফুল থিংস ফ্রম আদার প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড।
ওইটি আসক্তিটাই খারাপ মা বলছে। সেই জন্যে হ্যাঁ, তারপরে আর একটা জিনিস যেটা মা বলছেন সেটা হচ্ছে স্লেভারি, দাসত্ব। উনি বলছেন সেটা বড় খারাপ জিনিস, সেটা হলো দাসত্ব, ভৌতিক বস্তুর দাসত্ব। যেটা আমি বলছি আসক্তিটাও তো দাসত্বর মতোই না, মালিকানা। দি কোয়েশ্চেন ইজ কি মা, আমি না মনে করি জিনিসগুলো আমার, আমি কিনেছি এক সময় কিংবা কেউ আমাকে দিলেও আমার, এটা পট করে আমার, আমি মালিক। এটা আমার বাড়ি থেকে যদি পট করে কেউ নিয়ে যায়, আমি সেটা কখনোই হতে দেবো না। এটা আমার, আমার জিনিস আমার কাছে থাকবে, এটি আমার তীব্র আকাঙ্ক্ষা। আমার কাছে বহু ছুরি আছে, তার মধ্যে আমি ইউজ করি 4টে, আরো অনেকগুলো আছে সেগুলো আমি ইউজ করছি না, কিন্তু কাউকে দিচ্ছিও না। ভালো ভালো ছুরি। ইন্ডিয়া ইজ নট ইয়েট ভেরি গুড ইন মেকিং গুড ব্লেডস। কয়েকটা আমি রাখলাম, কয়েকটা আমি ভবিষ্যতের জন্য রাখলাম, নেক্সট 10 বছর। অন্যগুলো তো দিয়ে দিই, কিন্তু তাও দিচ্ছি না। এটা হলো দাসত্ব এবং মালিকানা। সেজন্য উনি বলছেন যে প্রতিটি বস্তু কোনো না কোনো উদ্দেশ্যের জন্য তৈরি হয়, তার নির্মাণই করা হয়। সেই জন্য বাগান খোঁড়ার জন্য এক রকমের যন্ত্র লাগে, ছোট ছোট ফুল কাটার জন্য এক রকমের যন্ত্র লাগে, বড় বড় ডাল কাটার জন্য আরেক রকমের যন্ত্র লাগে। সেই জন্য প্রতিটি বস্তু একটা নির্দিষ্ট কোনো কাজের জন্য তৈরি করা হয়। কিন্তু আমরা যদি মালিকানার মধ্যে আটকে যাই, তাহলে সবকিছুর প্রতি আমরা আসক্ত হয়ে পড়ি এবং মা বলছেন আমরা সেই বস্তুগুলির দাসে পরিণত হয়ে যাই। আমরা তখন তার মালিক নয়, আমরা প্রকৃত রূপে তার দাস। এই কারণেই মা বলছেন যে দাসত্বটা বড় খারাপ জিনিস। সংযমের দাসত্ব, প্রয়োজনের দাসত্ব। কিছু মানুষ সন্ন্যাসে বিশ্বাস করেন, জীবনের কোনো আনন্দই তারা গ্রহণ করেন না, কেবল ত্যাগেই বিশ্বাস করেন। তারা বলেন ঈশ্বরকে পেতে হলে সংসার ত্যাগ করতে হবে। তখন মা বলছেন না, আমি তো তা বলছি না যে আমার কিছুই চাই না, আমি কিছুই রাখবো না, আমি সেটা বলছি না। যা প্রয়োজন সেটা নাও, কিন্তু তার দাস হয়ে যেও না, তার প্রতি আসক্ত হয়ে পড়ো না। যেটা আসে সেটা গ্রহণ করো, কিন্তু সেটি যখন তোমাকে ত্যাগ করতে হবে, তার জন্য সর্বদা প্রস্তুত থেকো। এই কারণেই তিনি বলেন যে তুমি যদি আরামদায়ক জীবন যাপন করতে চাও তবে সেটা করতে পারো, নো প্রবলেম। কিন্তু কাল যদি এমন কিছু ঘটে যে সেই আরাম আর না থাকে, ধরো তোমার কাছে এসি আছে, পাখা আছে, টিভি আছে, হেন আছে, তেন আছে, তবে তুমি যেন দুঃখিত না হও। এটি খুব ইম্পর্টেন্ট জিনিস, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি না খুব বেশি সচেতন থাকি, আমরা এতে পড়ে যাই। আমি শ্রী অরবিন্দের লেখাও পড়েছি, তাতে উনি বলেছেন যে সাইকিক রিয়েলাইজেশনটা এমন একটা জিনিস, একমাত্র সাইকিক রিয়েলাইজেশনটা জানেন, এটা সম্বন্ধে আমি কথা কখনো বলিনি, তো শ্রী অরবিন্দ বলছেন যে একমাত্র সাইকিকটা যখন তুমি রিয়েলাইজ করতে পারো, তখন তুমি তোমার মৃত্যু ভয়টা চলে যায়। যখন তুমি সাইকিকটা
when you can find your psychic and realize your psychic, তখন অনেকগুলো জিনিস হয়। তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে মরার ভয়টা চলে যায়। আর সেই সূত্রেই সেই পরিপ্রেক্ষিতে উনি একটা জায়গায় বলছেন যে তখন আমরা মেটেরিয়াল কমফর্ট থেকে বেরোতে পারি। মেটেরিয়াল কমফর্ট থেকে বেরোনো অত সোজা নয়। আমার এখানে একজন ভদ্রলোক খুব সাকাকে ভালোবাসতেন, আসতেন, বসতেন, কাজ করতেন, এই করতেন ওই করতেন সব কিছু। একদিন আমি বললাম যে শোনো, তুমি একটু আমাদের, আর বলে দিদি যে কোনো কাজে আমি করব, আমাকে আপনি বলবেন। তো একদিন আমি বললাম যে শোনো, তোমাকে আজ রাত্রে এখানে থাকতে হবে, ঠিক আছে? তুমি এমনি এমনি ব্যাপার ছিল, কিছু ছিল, আমি অতটা মনে নেই, তুমি থেকো, আজ রাত্রে থেকো, আর একদিন অন্তত পক্ষে থেকো, একদিন কি দুদিন। কিছুক্ষণ পরে আমাকে এসে বলছে, দিদি একটা কথা বলার আছে। আমি আমার একটা প্রবলেম আছে। কেন রে বাবা, কি প্রবলেম? এখানে তো কোনো প্রবলেম নেই, ঘরগুলো ভালো ভালো, বিছানা রয়েছে, এই রয়েছে এই রয়েছে সব কিছু। বলে আমি না, আমার খাট ছাড়া না অন্য কোথাও আমার ঘুম আছে। তাই না, এদিক ওদিক গেলে কি করো? ভীষণ অসুবিধা হয়, ভীষণই অসুবিধা হয়। তখন আমি বলি ঠিক আছে, আমি অন্য বন্দোবস্ত করছি। ভীষণ চমৎকার ভদ্রলোক, সফট, ভেরি বিউটিফুল, ভেরি নাইস। কিন্তু ওই রবীন্দ্র যেটা বলেছেন, মারও আমি অনেক জায়গায় পড়েছি, মেটেরিয়াল কমফর্ট যেটা রয়েছে ওটা থেকে বেরোনো বেশি শক্ত। অভ্যেসগুলো এমন মানে বিচ্ছিরিভাবে আমাদের মধ্যে দাগ কাটে যে আমরা সেই থেকে তাই থেকে অতটা বেরোতে অতটা সক্ষম হই না আর কি। সেই জন্য মা বলছেন যে তখন দুঃখিত হয়েও না। জীবনে প্রকৃতপক্ষে যার প্রতি আকাঙ্ক্ষা ও আস্পৃহা থাকা উচিত, সেটা মা বলছেন একমাত্র ডিভাইন, দিব্য, আর কিছু নয়। বাকি সব এমন জিনিস যেগুলো ছাড়াও আমরা যেন বাঁচতে পারি, নিজেকে তেমনি ভাবে প্রস্তুত করো। তারপরে উনি এই এর মধ্যেই কোয়েশ্চেন আনসারের মধ্যেই বলছেন, খাবারের প্রতি লোভের কথা বলতে গিয়ে উনি বলছেন যে শারীরিক চেতনার সঙ্গে যুক্ত যে জিনিসগুলো রয়েছে, শারীরিক চেতনারই কথা হচ্ছে এখন। একটা হলো জিনিসপত্রের দেখাশোনা, আর এগুলো সমস্ত শারীরিক। তো উনি বলছেন যে এভরিথিং ইজ কানেক্টেড। আমরা যদি নিজেকে ভেতর থেকে সাধনার মাধ্যমে তৈরি করতে পারি, তাহলেই একমাত্র আমরা জিনিসপত্রের প্রতি যে আমাদের একটা আকাঙ্ক্ষা কিংবা আমাদের একটা ডিজায়ার কিংবা এই যে আমাদের কমফর্টেবল লিভিং এর প্রতি একটা অভ্যেস হয়ে গেছে, এগুলোর থেকে আমরা মুক্তি পেতে পারি আর কি। এটা ওপরের জিনিস। তারপরে তো ভেতরে গেলে তো সেটা আলাদা কথা, সেটা আস্তে আস্তে হয়ে যায়। কিন্তু হয়ে গেলেও আমি যা দেখেছি কিংবা দেখছি, এগুলো সচেতনভাবে করতে হয়। আমাদেরকে লোভকে কেমন করে সম্বরণ করা যায়, ওটা আমাদেরকে নিজেদেরকে ট্রেন করতে হয়, শেখাতে হয়। আমি যদি মিষ্টি বেশি পছন্দ করি কিংবা আমি যদি ননভেজ বেশি পছন্দ করি, তাহলে কীরকম করে আমাকে নিজেকে ট্রেন করতে হবে যে আমি যেন একটা মাত্রার মধ্যে থাকি। যেমন করে সব কিছুই আমাদেরকে নিজেদেরকে ট্রেন করতে হয়, তেমনি লোভটাও তাই আর কি। তো
তো মা বলেন যে এটি লোভ জিনিসটা যেটা হচ্ছে, এবং অবশ্য তার মধ্যে এটাও বলছেন যে সব রকমের আরাম, যেগুলো কমফর্ট, যেগুলো আমরা করি, আকাঙ্ক্ষা করি, সেগুলোর সাধনার সবচেয়ে বেশি গুরুতর বাধা আর কি। যে কোনো কিছুর প্রতি লোভ রাখা উনি বলছেন ঠিক নয়। যাকে তুমি বলছো প্রয়োজন, তার প্রতিও লোভ থাকলে সেটিও লোভ। সেই জন্যই মা বলছেন না, যেটা তোমার সত্যি দরকার সেটা ঈশ্বর এনে দেবেন। স্বামী বিবেকানন্দের জীবনীতে যেটা আমরা পড়েছি, 3 দিন উনি খাননি। সেই ট্রেনে যাচ্ছেন আর সে সামনে মারোয়ারি ভদ্রলোক, সে কত প্রলোভন দিয়ে যাচ্ছে এবং কত বাজে কথা বলছে, তোমরা সাধুরা এই করো সেই করো, নিজেদের এই ভাবো, দেখো আমাদের কিরম, আমাদের এই প্রাচুর্য, এই ওই। উনি যখন স্টেশনে বসেছিলেন মনে নেই, সেই একজন ভদ্রলোক এসে সে স্বপ্ন পেয়েছে যে এমনি এমনি আছেন, উনি বসে আছেন, ওনাকে খাবার দাও। তারপরে সবকিছু হওয়ার পর উনি তো একটা কথা বলেননি, একটা কথা। সে কিরম না, ভগবান যখন দেবেন তখন আমি। সেই জন্যে আধ্যাত্মিক দিকটা খুব শক্ত, সকলকার জন্য নয়। তবে আমরা যদি সেই পথ চলতে চাই, তাহলে আমরা কিছু দূর আমরা নিশ্চয়ই এগিয়েছি, আমি সে কথা বলছি না। তবে বেশি দূর তখনই যেতে পারবো যখন নিজেদেরকে তেমনিভাবে সমর্পিত করতে পারবো, সমর্পণ নিজেদেরকে করতে পারবো। সেজন্য মা বলছেন যে প্রাণিক সত্তা থেকেই, ভাইটাল থেকেই এটা আসে যে না, এটা আমার দরকার, এটা আমার প্রয়োজন, এটা আমাকে দাও ইত্যাদি। এইভাবে আমরা আর কি, মা বলছেন যে আমরা ভৌতিক বস্তু জমা করি সবসময় সৌন্দর্যবোধ বা প্রকৃত প্রয়োজনের কারণে নয়, বরঞ্চ লোভের কারণে। এটি সাধনায় মা বলছেন এটা একটা মস্ত বড় বাধা। আর আরও উনি বলছেন যে লোভ থেকে প্রাপ্ত প্রতিটি ক্ষুদ্র সন্তুষ্টি লক্ষ্য থেকে তোমাকে এক কদম পিছিয়ে ফেলছে। প্রত্যেকটা এই রকম জিনিসের প্রতি আমরা যখন আকৃষ্ট হই, সেটা আমাদেরকে আমাদের যে লক্ষ্য ভগবানকে পাওয়া, তাই থেকে পেছন দিকে ঠেলে দিচ্ছে। আর তারপর উনি বলছেন আমাদের লক্ষ্য কি, উনি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমাদের লক্ষ্য কি। আমাদের লক্ষ্য হলো দিব্য উপস্থিতি লাভ করা, দিব্যের সঙ্গে নৈকট্য অর্জন করা, নিয়ারনেস, ক্লোজনেস, নিজের আত্মার সঙ্গে, নিজের সাইকিক সত্তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়া। আমাদের প্রতিটি কাজ সেই লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত করা। ভৌতিক বস্তু থেকে প্রাপ্ত প্রতিটি ক্ষুদ্র সন্তুষ্টি, যদি সেটা লোভ থেকে আসে, উনি বলছেন যদি তা এমন কিছু হয় যেগুলো ছাড়াও আমরা থাকতে পারি, অথচ তবুও আমরা তাকে আঁকড়ে ধরে থাকি, সেটাকেই বলছেন উনি লোভ। আর যদি সেই লোভে আমরা সন্তুষ্টি অনুভব করি, তবে তার অর্থ হলো আমরা এগোচ্ছি না, আমরা বরঞ্চ পিছিয়ে যাচ্ছি, লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছি। এই কথাগুলো তো ন্যাচারালি রীতিমতো গুরুতর লাগে, নয় কি? তারপরে যখন আমরা নিজেদের দিকে তাকাই, নিজেদের ভেতরের দিকে, নিজেদের পরিবেশের দিকে, নিজেদের বাইরে, বড় লজ্জা করে, নয় কি? এরপর তিনি ভৌতিক বস্তু সম্পর্কে আরেকটি কথা বলেন যে ভৌতিক জিনিস আকাঙ্ক্ষা থেকে জন্ম নেয়, কারণ যেখানে আকাঙ্ক্ষা আছে সেখানে তুমি সেই বস্তুর দ্বারা শাসিত হচ্ছ, ইউ আর বিং রুলড, উনি বলছেন। সেই বস্তুটা তোমাকে চালিত করছে। যদি আমার টিভি দরকার হয় আর তা আমার কাছে না থাকে, বা কোনো গয়না বা যে কোনো কিছু, ওয়াশিং মেশিন, যাই কিছু হোক, সেটি পাওয়ার জন্যে আমার মনটা বারবার ছোঁক ছোঁক করছে।
ঘুমের মধ্যে মা বলছেন জাগ্রত অবস্থায় সব সময় মনের মধ্যে ঘুরতে থাকে, আমার এটা চাই, আমার এই যন্ত্রটা চাই, আমার ওটা চাই। সেই বস্তু তোমার মন ও জীবনের ওপর কর্তৃত্ব কায়েম করছে। তখন তুমি ঈশ্বরের কথা ভাবছো না, তখন তুমি তোমার চাওয়া পাওয়ার যে কথাটা ইচ্ছে সেটাই তোমাকে, তখন মা বলছেন তুমি অজান্তেই তার দাস হয়ে পড়ছো। যদি খাবারের প্রতি লোভ থাকে, তুমি আর খাবারের অধিপতি নয়, খাবারই তোমার অধিপতি হয়ে যায়। এটা কিন্তু একবারে সত্যি কথা। এটা বড় কষ্ট দিয়েছে আমাকে, এই একটা ব্যাপারে আমি নিজেকে প্রশিক্ষিত করেছি, শিক্ষা দিয়েছি, খাবারের ব্যাপারে। সেজন্য আমার বড় কষ্ট। আমি নাম বলবো না, কয়েকজন বড় বড় ভক্ত আমাদের এখানে, রিয়েলি তারা ওনারা মায়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলেন, বই আছে, কত তাদের অ্যাকাউন্টস আছে, কিন্তু শেষ জীবনে নার্সিংহোমে আমাদের খুব ভালো খাবার দেয়। ওড়িয়া আর বাঙালি, আমাদের কুকসরা ওড়িয়া বাঙালি। সে যারা ডায়াবেটিস হচ্ছে তাদের জন্যে করলার ছেঁচকি করছে, এই করছে, ওই করছে, তরকারি, ডাল, খিচুড়ি অনেকের জন্যে। মানে একবারে আমি তো অনেকবার খেয়েছি, খুব ভালো খাবার, একবারে বাড়ির খাবারের মতো, একবারে কোনো তেলে ভাজা কোনো রকম অমনি নয়, একবারে খুব ভালো ভাত, হাতে করা রুটি, এই সমস্ত। কিন্তু তাদের মনোপুত নয়। কেন মনোপুত নয়? সেটা বাড়ির খাবারের মতো টেস্ট হচ্ছে না, কি দিচ্ছে না। এখন আমি যখন তাদের দেখতে যেতাম, আমার এত মনে কষ্ট পেতাম। আমি ভাবতাম যে তারা মায়ের এত ঘনিষ্ঠ ছিল, তারা কত শিখেছে, তারা আমার চেয়ে অনেক বড় এবং অনেক আগে তারা এখানে এসছেন, এবং সত্যি করে সাধন, মানে কত চিঠি পড়েছি ওনাদের জীবন, মানে আমাদের আমরা সেই জীবন থেকে কত কিছু পেয়েছি, কত কিছু শিখেছি। এমন মানুষ, এমনি ধরনের মানুষ, নিজেদের লোভ বলবো না, তবে খাবারের অভ্যেস বলি, কি বলি, স্বাদের দাস। এটা এমনি নয়, এটা এমনি। এরা জানিস এই ফোড়নটা দেয় না রে, কালো জিরে দেয় না রে, তেজপাতা একদিনও দেখিনি খাবারে। আমি বললাম দিদি, তেজপাতাটা আর এখন কি করে হবে না, এখানে তো সকলে রোগীরা, তো তারা অত এই করে না। মাঝে মাঝে দেওয়া তো উচিত, কত ভালো গন্ধ হয় নয় কি, দালচিনিরও দেয় না জানিস। আমার ভীষণ কষ্ট হতো, এত কষ্ট হতো। আমি ভাবতাম যে এখানে এই একটা এরিয়া যেখানে আমি নিজেকে খুব খুব স্ট্রং ট্রেনিং দিয়েছি, যে আমাকে না খেতে দিলেও আমি থাকতে পারি, যা খেতে দিলে থাকতে পারি, আধ কাঁচা, কাঁচা, সেদ্ধ, যাই হোক। আই এম নট সেইং দ্যাট আই এনজয় ইট, কিন্তু আমি মার নাম করে খেয়ে নিই, আর একদিক থেকে দেখতে গেলে আনন্দ করে খাই। ইটস নট এ পরীক্ষা নয় আমার জন্য। আজ ছেলেটা এসে গেছে, 1 ঘন্টা হয়তো হয়েই গেল, আমি অতটা সময় দেখিনি, তবে এই চর্চাটা এখন জারি থাকবে আর 2-1 বার। কেননা হয়তো আপনাদের মনে হতে পারে যে এগুলো একবারে দৈনন্দিন জিনিসের ওপর আমি চর্চা করছি, কিন্তু আমি তো মায়ের আনসারগুলো, বড় বড় আনসারগুলো, আর একদম একবারে যাকে বলে বিস্তৃতভাবে মা এত চমৎকারভাবে এক্সাম্পল দিয়ে উনি আনসারগুলো দিচ্ছেন যে আমি একেবারেই অভিভূত হয়ে পড়েছিল মায়ের এতে। আমি বাংলাতে আপনাদের বলছি, তো আমি আবার এটা চালু রাখবো যতক্ষণ না আমার মনে হয় আমাদের সকলকার এই একটা এরিয়া যেটা আমাদের শোনবার নয়, করবার। আমিও করছি, কিন্তু অনেকদিন থেকে শুরু করে দিয়েছি, কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি, আপনারাও এগোন।
এটা তো আমাদের নববর্ষ, অতএব আমরা এটা করব। এই বছরের ডিসেম্বর মাস পর্যন্ত আমরা নিজেদেরকে অনেক নানা রকমভাবে সুসংযত করতে পারবো, নয় কি? তাই বলি। তাহলে এখন আসি, রাখলাম, নমস্কার।